আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তৌহিদুল ইসলাম নীরব ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরও একটি ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়টির একদম বেসিক ক্লাস হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের শুরুতে আমি বলতে চাই যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়কে আমরা অবচয়ের অধ্যায়ও বলি, কারণ এই অধ্যায়তে আমাদের মূলত অবচয় রিলেটেড অঙ্কগুলোই করতে হয় এবং অবচয় নিয়েই আমাদের কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান ঢের পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, উৎপাদন পদ্ধতি ইত্যাদি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান ঢের পদ্ধতি। এই দুইটা পদ্ধতি মূলত তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুইটা পদ্ধতি থেকেই তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এইচএসসি পরীক্ষায়। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। তো এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান ঢের পদ্ধতি। আমরা প্রথমেই এই দুইটা পদ্ধতির নাম উল্লেখ করলাম। এরপর সবার শুরুতে আমরা যেটা জানবো তা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান ঢের পদ্ধতি কোন পদ্ধতিতে কিভাবে অবচয় হার নির্ণয় করা হয়, এটা আমরা শিখবো আগে। প্রিয় শিক্ষার্থী, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল এবং ক্রমহ্রাসমান ঢের পদ্ধতিতে অবচয় হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2, এটা হচ্ছে অবচয় হার নির্ণয়ের পদ্ধতি বা সূত্র। সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান ঢের পদ্ধতিতে। এরপর সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অবচয়যোগ্য মূল্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবচয়যোগ্য মূল্য কি, অবচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করতে হয় এটা জানার আগে আমরা একটু জেনে নেই যে অবচয়যোগ্য মূল্যটা আসলে কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পত্তির যে মূল্যের ওপর অবচয় ধার্য করা হয় তাকে অবচয়যোগ্য মূল্য বলে। সম্পত্তির যে মূল্যের ওপর অবচয় ধার্য করা হয় তাকে অবচয়যোগ্য মূল্য বলে। এখন আমরা একটু জেনে নেই যে আমরা কিভাবে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে মোট ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। মোট ক্রয় মূল্য থেকে কি বাদ দিতে হবে? ভগ্নাবশেষ মূল্য। অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে কি, মোট ক্রয় মূল্য থেকে বাদ দিব কি? ভগ্নাবশেষ মূল্য। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগ্নাবশেষ মূল্যটা কি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ভগ্নাবশেষ মূল্য। আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি ভগ্নাবশেষ মূল্যটা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা সম্পত্তি ব্যবহার করার পর যে মূল্যে বিক্রয় করা যায় তাকে ভগ্নাবশেষ মূল্য বলে। একটা সম্পত্তি ব্যবহার শেষে বা ব্যবহার করার পর যে মূল্যে বিক্রয় করা যায় বা যে মূল্যে বিক্রয় করা হয় তাকে ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু বলে। তো অবচয়যোগ্য মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? মোট ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য। এখন এখানে মোট ক্রয় মূল্য বলতে আমরা কিভাবে নির্ণয় করব মোট ক্রয় মূল্য? সম্পত্তির ক্রয় মূল্য
এর সাথে যত প্রকার আনুষঙ্গিক খরচ থাকবে সব যোগ করব, যোগ করে আমরা নির্ণয় করব কি মোট ক্রয় মূল্য। সম্পত্তির প্রকৃত ক্রয় মূল্যের সাথে যাবতীয় আনুষঙ্গিক খরচ যোগ করার পর যা বের হয় তাই হচ্ছে মোট ক্রয় মূল্য। এখন আনুষঙ্গিক খরচগুলো কি হতে পারে? আনুষঙ্গিক খরচগুলো হতে পারে সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, বিশেষজ্ঞের পরামর্শ ফি ইত্যাদি। সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, বিশেষজ্ঞের পরামর্শ ফি ইত্যাদি। তো আমরা কিভাবে মোট ক্রয় মূল্য নির্ণয় করব? ক্রয় মূল্য সম্পত্তির প্রকৃত ক্রয় মূল্যের সাথে যোগ করব যাবতীয় আনুষঙ্গিক খরচ, যোগ করব যাবতীয় আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচগুলো কি? সংস্থাপন ব্যয়, পরিবহন খরচ, বিশেষজ্ঞের পরামর্শ ফি ইত্যাদি। তো আমরা কিন্তু চলে আসি এখানে। তো অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব কিভাবে? মোট ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য। এটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের ফর্মুলা, মোট ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য। আশা করি প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে আসি আরো গুরুত্বপূর্ণ একটি টপিকে, সেটা হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয়। সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয়। আমরা কিভাবে সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয় করব সেই বিষয়টা আমরা একটু শিখি। সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য বাদ পুস্তক মূল্য, বিক্রয় মূল্য বাদ পুস্তক মূল্য। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার কিভাবে আমরা পুস্তক মূল্য নির্ণয় করব? পুস্তক মূল্য নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে মোট ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয়। মোট ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কি পুঞ্জীভূত অবচয়। মোট ক্রয় মূল্য বাদ পুঞ্জীভূত অবচয়, এভাবে আমরা নির্ণয় করব কি পুস্তক মূল্য। আর সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করব কিভাবে? বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করব বিক্রয় মূল্য থেকে এই পুস্তক মূল্য বাদ দিয়ে, বিক্রয় মূল্য থেকে এই পুস্তক মূল্য বাদ দিয়ে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত। এখন আমরা একটু সহজে জেনে নেই এই অধ্যায়ের মধ্যে আমাদের কি কি কাজ করতে হয়। এই অধ্যায়টার মধ্যে আমাদের কি কি কাজ করতে হয় এটা আমরা একটু জেনে নেই। এই অধ্যায়ের মধ্যে আমাদের প্রধানত দুইটা কাজ করতে হয়, সেটা হচ্ছে জাবেদা এবং খতিয়ান। জাবেদা এবং খতিয়ান। জাবেদার ক্ষেত্রে আপনার শুধুমাত্র সহজ 5টি জাবেদা শিখতে হবে। জাবেদার ক্ষেত্রে আপনার এই অধ্যায়ের জন্য শুধুমাত্র সহজ 5টি জাবেদা শিখতে হবে। সহজ 5টি জাবেদা শিখতে হবে, তাহলেই কিন্তু আপনার এই অধ্যায়ের জাবেদা শেষ। তারপরে করতে বলা হবে খতিয়ান। খতিয়ানের মধ্যে আমাদের সাধারণত শুধুমাত্র 3টা হিসাব তৈরি করতে বলা হয়, সেটা হচ্ছে মেশিন হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। মেশিন হিসাব, অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের করণীয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল কিন্তু আমাদের দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের একদম বেসিক ক্লাস। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করব এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনের সমাধান কিন্তু আপনারা আমাদের এই অধ্যায়ের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো সাথেই থাকুন ইজি কমার্স একাডেমির। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।